everyone. Today we are going to learn a little bit difficult term, but I would say not very difficult. And I think we are very close to the end of this chapter, first chapter, thermodynamics, the first law of thermodynamics. So let's start. What is adiabatic expansion of an ideal gas? আমরা আগের কোনো একটা লেকচারে শিখেছিলাম যে আইসোথার্মাল রিভার্সিবল আর ইরিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্ক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। সেখানে আমরা দেখেছিলাম কি পিভি কি জানি ছিল আইসোথার্মাল ডেল্টা এইচ, মনে নাই, মনে করতে পারছি না এখন। যাই হোক, সেখানে কি এনআরটি আর পর কি পি1 লন P1/P2 এরকম একটা ইকুয়েশন ছিল। তাহলে 2.303 এনআরটি লন P1/P2 এই হলো তোমার আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন ওয়ার্কের যে ইকুয়েশনটা ছিল সেটা। তাহলে আমরা আজকে পড়বো অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনটা কি জিনিস? ফার্স্ট অফ অল উই নিড টু নো যে অ্যাডিয়াবেটিক মানে কোনো একটা সিস্টেমে যে এনার্জি বা হিট ট্রান্সফার হবে না বাইরের থেকে ভিতরে বা ভিতরের থেকে বাইরে। দ্যাট মিন্স কিউ ইকুয়াল উইড বি জিরো। কোনো হিট ভিতর থেকে বাইরে যাবে না বা বাইরের থেকে ভিতরে আসবে না। তাহলে দ্যাট ইজ দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে এ প্রসেস ক্যারিড ইন এ ভেসেল হুজ ওয়ালস আর পারফেক্টলি ইনসুলেটেড। মানে কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমে আমরা যদি ইনসুলেটেড না ধরি, ইনসুলেটেড কনসিডার না করি, সেক্ষেত্রে দেয়ার উইল বি এ চান্স টু ট্রান্সফার হিট ফ্রম ইনসাইড টু আউটসাইড অর আউটসাইড টু ইনসাইড ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ হিট। সেক্ষেত্রে উই নিড টু কনসিডার এ সিস্টেম হুইচ ইজ অলওয়েজ isolated. A process carried in a vessel whose walls are perfectly insulated so that no heat can pass through them is said to be adiabatic. মানে কোনো একটা সিস্টেমের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে যদি হিট ট্রান্সফার হতে না পারে তাহলে সেটাকে আমরা অ্যাডিয়াবেটিক সিস্টেম বলি বা প্রসেস বলি। In such a process there is no heat exchange between a system and the surroundings. যেটা আমি এইমাত্র বললাম যে ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে হিট ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ থাকবে না, বা উইল কনসিডার দ্যাট দেয়ার উইল বি নো চেঞ্জ ইন হিট ফ্রম ইনসাইড টু আউটসাইড অর আউটসাইড টু ইনসাইড। দেয়ারফর দ্য ভ্যালু অফ কিউ ইকুয়াল জিরো। সো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল যেটা ছিল ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। সো এখন আমরা বলেছিলাম কি যে চেঞ্জ ইন এনথালপি হিট অর এনথালপি is equal to the total energy supplied minus the work done due to expansion. এভাবেই তো বলেছিলাম যে ইকুয়েশনটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে, যে অথবা কখনো আমরা এভাবে লিখতে পারি কিউ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডাব্লিউ, এভাবে লিখতে পারি। মানে আমাদের যখন যেভাবে এক্সপ্রেস করা দরকার, ইকুয়েশন কিন্তু এইটাই, ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ অথবা কিউ ইকুয়াল ডেল্টা ই প্লাস ডাব্লিউ। মানে তুমি কিছু পরিমাণ হিট যদি সাপ্লাই করো কোনো একটা সিস্টেমে, তাহলে এর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে এবং সাথে এর ভলিউম যদি চেঞ্জ হয় তাহলে কিছু পরিমাণ কাজ সংঘটিত হবে। সেই কাজের পরিমাণটা আর যে পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে, দ্যাট উইল গিভ ইউ দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট সাপ্লাইড। যে পরিমাণ হিট তুমি বাইরে থেকে দিচ্ছ সেই হিটটা আমরা শুধুমাত্র কি হবে যে কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে আর কিছু পরিমাণ কাজ সংঘটিত হবে ডিউ টু এক্সপ্যানশন অর কম্প্রেশন। তো তাহলে সেই ক্ষেত্রে এটা ছিল আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা কিউর ভ্যালু জিরো বসিয়ে দেই, দেন হোয়াট উইল ফাইন্ড আউট? ডেল্টা ই ইকুয়াল জিরো মাইনাস ডাব্লিউ, দ্যাট মিনস delta E equal minus W. দেখো delta E equal minus W since the work is done at the expense of internal energy. যেহেতু যে এই যে কাজটা এখানে কোনো হচ্ছে না, মানে আমরা বাইরের থেকে কোনো হিট দিচ্ছি না, তাহলে যে যে পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে, এই যে ডাব্লিউটা মানে কি পিভি ওয়ার্ক, দ্যাট মিনস দ্য চেঞ্জ ইন এনার্জি ডিউ টু চেঞ্জ ইন ভলিউম। যে
আয়তনটা কম বেশি বা পরিবর্তনের কারণে যে পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে সেটাই কিন্তু এইটা। তাহলে আমরা বাইরের থেকে কোনো হিট বা এনার্জি দিচ্ছি না, তাহলে তারপরেও তার ভলিউম চেঞ্জের কারণে কিছু পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে। তাহলে এই এনার্জিটা কোত্থেকে আসবে? ওকে, যেটা বলছিলাম যে আমরা এখানে বলছি যে আমরা বাইরের থেকে কোনো হিট এনার্জি সাপ্লাই করছি না, দেন ফ্রম হোয়ার দ্য এনার্জি উইল, কার কাছ থেকে সাউন্ড আসতেছে একটু মিউট করো। ওকে, তাহলে ডেল্টা ই ইকুয়াল মাইনাস ডাব্লিউ, মানে আমরা যে কোনো পরিমাণের এনার্জি বা হিট বাইরের থেকে দিচ্ছি না, কিন্তু তারপরেও ভলিউম চেঞ্জের কারণে কিছু পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে। তাহলে এই কাজ সংঘটিত হলে কি হবে? টোটাল ইন্টারনাল এনার্জি, কি হবে? ডিক্রিজ করে যাবে, তাই না? সেক্ষেত্রে টেম্পারেচারটা ফল করে যাবে। সো the work is done at the expense of internal energy। তাহলে ইন্টারনাল এনার্জি, কিছু পরিমাণ ইন্টারনাল এনার্জি ইউজ হয়ে তখন এই ভলিউম চেঞ্জের কারণে কাজ সংঘটিত হবে। the internal energy decreases and the temperature falls। তাহলে এখন আমরা দেখি, consider 1 mole of an ideal gas at pressure P and at volume V। আমরা একটা সিস্টেম ধরে নিলাম যেখানে 1 মোল গ্যাসের কথা বলবো, কারণ আমরা আসলে আইডিয়াল গ্যাসের কথা বলছি, এবং আইডিয়াল গ্যাসে আমরা n সংখ্যক মোল যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনে আমরা PV ইকুয়াল nRT, এই ইকুয়েশনটা যদি আমাদের দরকার হয় কখনো, আমরা যেহেতু এখানে 1 মোল বলেছি, তাই সেক্ষেত্রে PV ইকুয়াল RT, এই ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। সরাসরি বলে দিলাম যে যেহেতু কনসিডার 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস at pressure P and at volume V for an infinitesimal increase, মানে একদম সামান্য পরিমাণ, একদম ক্লোজ টু জিরো, যদি সামান্য পরিমাণ ইনক্রিজের কারণে, দ্যাট মিন্স আমরা যখন ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করি তখন কি করে থাকে, জাস্ট ভেরি স্মল স্লাইস পরিবর্তন, তাহলে সেক্ষেত্রে ইনক্রিজ ইন ভলিউম, ভেরি স্মল ইনক্রিজ ইন ভলিউম dV at pressure P, the work done by the gas is minus PdV। যে যদি কোনো সিস্টেমের, আমরা বলেছিলাম যে if the work is done by the system or on the system, তাহলে if the work is done on the system then volume will decrease and the work will be positive। আর যদি সিস্টেম কাজ করে তাহলে দ্যাট মিন্স বাই দ্য সিস্টেম, যে ভলিউমটা যদি এক্সপ্যান্ড হয়, তাহলে আমরা এখানে কি বলছি, এখানে ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে, তাই না? ইনফিনিটেসিমাল ইনক্রিজ ইন ভলিউম, আগে ছিল ভলিউম ভি, এখন এই ভলিউমের সাথে ভি প্লাস ডিভি হয়ে গেল ভলিউম, তার মানে সামান্য পরিমাণ ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এখন ওয়ার্ক কি হবে, ভলিউম চেঞ্জের কারণে ওয়ার্কের ইকুয়েশনটা আমরা জানি কি পিভি, তাই না? ওয়ার্ক এনার্জি, তাহলে ওয়ার্ক এনার্জি পিভি এনার্জি, তাহলে আমরা যেহেতু এখানে ভলিউমটা ইনক্রিজ করছি, দেয়ারফর দ্য ওয়ার্ক উইল বি মাইনাস পি ইন্টু ডিভি, দ্য ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস বাই ডিই। তাহলে এখন আমরা এখানে যেভাবে দেখলাম যে যদি বাইরের থেকে কোনো হিট আমরা না দেই, তাহলে কিছু পরিমাণ এনার্জি, ইন্টারনাল এনার্জি ব্যয় হয়ে আমাদের কাজ সংঘটিত হবে, দ্যাট মিন্স ভলিউমটা বৃদ্ধি পাবে। তাহলে ভলিউমটা বৃদ্ধি পেতে হলে তার ইন্টারনাল এনার্জি কমতে হবে। তাহলে কতটুকু পরিমাণ, আমরা বললাম যে আগে যে এনার্জি ছিল, মনে করো ই পরিমাণ এনার্জি, তাহলে সেই ই পরিমাণ এনার্জি থেকে কিছু পরিমাণ, সামান্য পরিমাণ ভলিউম বাড়ার কারণে, ডিভি পরিমাণ ভলিউম ইনক্রিজের কারণে যে পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে, তার জন্য ডিই পরিমাণ এনার্জি কমে যাচ্ছে। তাহলে সেটাই আমরা এখানে দেখলাম। সো তাহলে দ্য ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস বাই ডিই। সো অ্যাকর্ডিং টু ইকুয়েশন 1, এইখানে যেটা পেয়েছিলাম ডেল্টা ই ইকুয়াল মাইনাস ডাব্লিউ, তার মানে মাইনাস ডাব্লিউ মানে কি, আমরা এখানে মাইনাস পি ডিভি, দেখো এখানে, তাহলে ডিই ইকুয়াল মাইনাস পি ডিভি।
তাহলে এটা আমরা লিখে দিতে পারি ডিই ইকুয়াল মাইনাস পি ডিভি। এখন আমরা ডেফিনেশন অফ মোলার হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি ডেফিনেশনটা আমরা আগে শিখেছি। মোলার হিট ক্যাপাসিটির ডেফিনেশনটা ছিল কি, সিভি ইকুয়াল ডিই বাই ডিটি। আমি এখানে ইকুয়েশনটা একবারে লিখে দিছি যে, তাহলে এখানে যদি আমি লিখে দিতাম যে মোলার হিট ক্যাপাসিটি মানে কোনো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি উইথ টেম্পারেচার, যে সিভি ইকুয়াল আমরা যদি এভাবে লিখতাম যে সিভি ইকুয়াল, এখানে তো আবার ইকুয়েশন নিয়ে আসতে হবে, তো মুশকিল। এই কারণেই দেখো এই ইকুয়েশনগুলো লিখতে গেলে কত ঝামেলা করতে হয়। এরপরে আরো আছে, খুব এত কিছুই না, ডিই বাই ডিটি। আচ্ছা, তাহলে এইটা হলো আমরা মোলার কনস্ট্যান্ট। তাহলে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সেই ইকুয়েশনটা এইটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ডিই ইন্টু সিভি, ডিই ইকুয়াল সিভি ইন্টু ডিটি, তাহলে এইভাবে লিখতে পারি। তাহলে ঠিক তাই লিখেছি আমি এখানে, ফ্রম ইকুয়েশন 2 and 3। তাহলে এই যে একটা ইকুয়েশন আর এই যে একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন, এই টার্মটা বাদ দাও আপাতত। তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুইটার থেকে আমরা ডিই ইকুয়াল ডিই, তাহলে লেফট সাইড যদি সমান হয় তাহলে রাইট সাইডও সমান হবে, তার মানে মাইনাস পি ডিভি ইকুয়াল সিভি ডিটি, অথবা সিভি ডিটি ইকুয়াল মাইনাস পি ডিভি, এটা আমরা লিখতে পারি। এখন আইডিয়াল গ্যাসের যে ইকুয়েশন, 1 মোল অফ আইডিয়াল গ্যাস, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, পিভি ইকুয়াল, যদি আমরা এন মোলের জন্য ধরতাম তাহলে লিখতাম পিভি ইকুয়াল এন আর টি। তাহলে এখন লিখবো কি, পিভি ইকুয়াল আর টি। তাহলে পি ইকুয়াল লিখতে পারি আর টি ডিভাইড বাই ভি। তাহলে এখন এই যে ইকুয়েশনটা আছে, এই টার্মে এইখানে যদি আমরা সিভি, তার মানে পি এর ভ্যালুটাকে যদি আমি লিখে দেই আর টি বাই ভি, তাহলে আর টি বাই ভি লিখে দিলে সিভি ডিটি ইকুয়াল মাইনাস আর টি ভি ইন্টু ডিভি লেখা যায় কিনা দেখো। সিভি ডিটি ইকুয়াল মাইনাস পি ডিভি, এটা হলো আমার ফর্মুলা। তাহলে পি এর ভ্যালুটা আমি বসাই দিলাম, তাহলে আর টি বাই ভি ইন্টু ডিভি যেভাবে আছে। তাহলে এখন এই যে টি টার্মটা, এই টি টার্মটাকে আমরা লেফট সাইডে নিয়ে যাই। তাহলে এখানে আছে, এখানে সিভি ডিটি আর এখানে আছে ডিটি, তাহলে ডিটি এখানে এই টি টার্মটাকে আমরা এখানে নিয়ে যাব লেফট সাইডে। তাহলে এটা এখানে মাল্টিপ্লাই হিসেবে আছে, এটা ডিভাইড হয়ে গেল। তাহলে ডিটি বাই টি, সিভি যা ছিল তাই থাকলো, ইকুয়াল মাইনাস আর, তারপরে এই ডিভি, আর এই ভিটাকে আমি এইভাবে লিখলাম কারণ ডিভি বাই ভি এই ফর্মে, আর আরটাকে আমি বাইরে রাখলাম। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা টেম্পারেচার মানে T1 থেকে T2 এবং ভলিউম V1 থেকে V2 এই রেঞ্জের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি, দেখো কনসিডারিং সিভি টু বি কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে কি হবে, মোলার গ্যাস কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, সরি মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, এটা তাহলে একটা কনস্ট্যান্ট ভ্যালু হলো। তাহলে এখন আমরা এই ইকুয়েশনটাকে উইথ রেসপেক্ট টু T1 and T2 আর এটা হলো উইথ রেসপেক্ট টু ভলিউম V1 থেকে V2 এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করি। তাহলে সেক্ষেত্রে আমরা জানি, দেখো এই যে 1/x dx ইকুয়াল ln x প্লাস c। আসলে এখানে যেহেতু আমাদের দেওয়া আছে, ইন্টিগ্রেশন রেঞ্জ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের এই প্লাস সিটা দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিব কি, যে এই ইন্টিগ্রেট করলে ডিটি বাই টি অথবা 1/x dx, আমি প্রথমে জিজ্ঞাসা করছিলাম যে 1/x এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, তো একজন বলতে পারছে আর একজন বুঝতে পারেনি কোশ্চেন। তাহলে যে সিভি ইকুয়াল, তাহলে এখানে কি, সরি সিভি T1 থেকে T2 এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি কি, এটা হবে ln T2 মাইনাস T1, এই যে যেটা যেভাবে ছিল। আর এই অংশটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি ডিভি বাই ভি, তাহলে সেটা হবে কি ln V2 বাই V1, তাহলে মাইনাস যা ছিল সেখানেই থাকলো। এখন আবার আমরা জানি যে মোলার হিট ক্যাপাসিটি at constant pressure and constant volume
এর মধ্যে যে রিলেশনটা ছিল, মানে সিপি এবং সিভির রিলেশন আমরা ওয়ান অফ দ্য লাস্ট ক্লাসেস অলরেডি সেটা শিখেছি। তাহলে সেখানে লিখেছিলাম কি সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। তাহলে আজকে আমরা সেই ইকুয়েশনটাও ব্যবহার করব। দেখো তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। তাহলে এখন এই আর এর রিপ্লেসমেন্টে সিপি মাইনাস সিভি আমরা লিখতে পারি কিনা। তাহলে এই যে সিভি আছে, সিভির যা থাকলো লেফট সাইড যা আছে তাই থাকলো। এখন আর এর রিপ্লেসমেন্টে আমি সিপি মাইনাস সিভি এটা লিখলাম। দিস ইকুয়েশন মে বি রিটেন অ্যাজ, তাহলে এখন এটাকে মাইনাস সিপি মাইনাস সিভি, এই মাইনাস সাইন যা আছে থাকলো, লন ভি টু বাই ভি, আচ্ছা ভি টু বাই ভি ওয়ান, মানে এখানে যা আছে তাই থাকলো, শুধু আর এর মানটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। এখন এই সিভিটাকে আমি রাইট সাইডে নিয়ে যাই, কারণ এই যে লন টি টু বাই টি ওয়ান, তাহলে এই অংশটা যা ছিল এই সিভিটাকে আমি ডান পাশে নিয়ে আসছি, মাল্টিপ্লাই হিসেবে ছিল, এটা হয়ে গেল ডিভাইড হিসেবে। তো পেলাম কি মাইনাস সিপি মাইনাস সিভি বাই ভি। তাহলে এই সিপি বাই সিভি এই সহ মানে এটাকে ডিনোমিনেটরটাকে আমরা যদি দুইটা অংশের মধ্যেই ডিভাইড করে দেই, তার মানে এই ইকুয়েশনটাকে অথবা এই পার্টটাকে আমরা লিখতে পারি সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি। এভাবে লেখা যায় কিনা দেখো, এইভাবে লিখছি আমি। এখন এই যে ওই সিভি টার্মটা তো দুইটারই ডিনোমিনেটর, তো সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট দুইটা পার্টকে এই পার্ট বাই এটাকে দিয়ে দিলাম, আবার এটাকে এটা ডিভাইড করে দিলাম। তাহলে আমাদের হলো কি এই মাইনাস সাইন যা ছিল সেটা এখানেই আছে, মাইনাস সাইন আছে, তারপরে সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি, তাহলে সেভাবে লিখলাম মাইনাস সিপি বাই সিভি মাইনাস সিভি বাই সিভি। তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে 1, আর এই টার্মটাকে আমরা কি লিখতে পারি সিপি বাই সিভি, এই রেশিওটাকে the ratio of Cp to Cv is often written as gamma। এই ইকুয়েশনটাকে that means molar heat capacity at constant pressure and molar heat capacity at constant volume, এই দুইটা টার্মের রেশিওটা, এই রেশিওটাকে আমরা গামা হিসেবে লিখতে পারি। তাহলে এটা ধরে নিলাম, let us consider it is as gamma। তাহলে আমরা এখানে লিখলাম কি লন টি টু বাই টি ওয়ান ইকুয়াল মাইনাস গামা মাইনাস ওয়ান, কারণ সিভি বাই সিভি এটা কাটা চলে যায়, থাকে 1। তাহলে এখন পেলাম কি লন টি টু বাই টি ওয়ান, এই দেখো লন টি টু বাই টি ওয়ান মাইনাস গামা মাইনাস ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান। তাহলে মাইনাস গামা মাইনাস ওয়ান ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম লন ভি টু বাই ভি ওয়ান। তাহলে এখন এই যে পুরো অংশটা আসলো, একটু ইনভার্ট করব, কারণ এইখানে যে মাইনাস সাইনটা আছে এই মাইনাস সাইনটাকে আমি একটু অ্যাভয়েড করতে চাই। তার জন্য কি করছি দেখো, লন যেহেতু আছে, লন থাকলে সেক্ষেত্রে আমরা এই নিউমারেটর ডিনোমিনেটর এই দুইটাকে যদি ইনভার্ট করে দেই, তাহলে আমরা একটা মাইনাস সাইন নিয়ে আসতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে অংশটা আছে লন ভি টু বাই ভি ওয়ান, এইটাকে যদি আমি লন ভি ওয়ান বাই ভি টু, এই দেখো লন ভি ওয়ান বাই ভি টু হিসেবে লিখছি। তাহলে এখানে ছিল মাইনাস গামা মাইনাস ওয়ান লন ভি টু বাই ভি ওয়ান, এখানে আমি লিখলাম কি লন ভি ওয়ান বাই ভি টু। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে এবং এইটাকে ইনভার্ট করার কারণে আর একটা মাইনাস সাইন পেলাম। তাহলে আমার সেই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল। তাহলে আমি এখন পেলাম কি ওভারঅল গামা মাইনাস ওয়ান ইন্টু লন ভি ওয়ান বাই ভি টু। তাহলে এইখানে লেফট সাইডে যা ছিল তাই আছে, লন টি টু বাই টি ওয়ান ইকুয়াল গামা মাইনাস ওয়ান লন ভি ওয়ান বাই ভি টু। এখন একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই যে দেখো লাল কালিতে আমি যেটা লিখছি এইটা তোমরা জানো হয়তোবা, তবে আমি এখন প্রুফ করে দেখাতে পারবো না, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ক্যালকুলেশনের মধ্যে নাই। তাহলে আমরা জানি এটাকে লিখতে পারি লন এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, এই ফর্মুলায় আমরা ব্যবহার করতে পারি। তাহলে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, ইউটিউবে হোক বা ইন্টারনেটে সার্চ করে হোক এটা সলভ করতে পারবা। আমার মনে হয় তোমরা নিজেরাও করতে পারো, কারণ
সে ইন্টারমিডিয়েট পাস করে আসছো, বেশি দিন হয় নাই, ইন্টারমিডিয়েটে যে ক্যালকুলাসগুলো ছিল সেখান থেকে করতে পারবা। তো আমি শুধু ফর্মুলাটা বলে দিলাম যে লন এক্স কে আমরা ই টু দি পাওয়ার এক্স হিসাবে লিখতে পারি। তাহলে এখন এই যে যে অংশটা ছিল লন টি টু বাই টি ওয়ান, তাহলে এই যে যে ইকুয়েশনগুলো, এই ইকুয়েশনগুলো লেখা, এই ইকুয়েশনটা লিখতে যে আমার কত কষ্ট হয়েছে, মানে লিখতে পাচ্ছি না। আসলে এইটা হওয়া উচিত ছিল কিন্তু এই উপরে v1 বাই v2 গামা মাইনাস ওয়ান, এটার পাওয়ারটা এইখানে হওয়া উচিত ছিল, কিন্তু আমি এইখানে ওই পাওয়ার পয়েন্টে এত সুন্দর করে লিখতে পারিনি। যতবারই লিখতে যাই এটা পাওয়ার হিসেবে, তখন হয় কি গামা মাইনাস ওয়ান, মানে গামা এবং ওয়ান এইটা নিচে থাকে, আর মাইনাস সাইনটা তখন এই উপরে একদম এই ই এর কাছাকাছি চলে যায়। তার মানে তখন দুইটা, একটা উপরে মাইনাস সাইনটা উপরে, গামাটা নিচে, এভাবে আসে। যাই হোক, আমি চাই তোমাদেরকে একটু বুঝাইতে, শুধু এইটাই আমার উদ্দেশ্য। আমার এখানে পাওয়ার পয়েন্টে একটু খারাপ থাকলেও কোনো সমস্যা নাই, ইভেন দরকার হলে তোমরা বই থেকে দেখতে পারো, বইয়ের মধ্যে আছে। তাহলে ই টু দি পাওয়ার টি টু বাই টি ওয়ান, মানে আমরা এখানে লিখে দিলাম কি লন এক্স, এইখানে যেমন লন এক্স এটাকে লন, আর এই টার্মটা হলো এক্স টি টু বাই টি ওয়ান। তাহলে আমরা কি লিখবো ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার টি টু বাই টি ওয়ান ইকুয়াল, এই যে আবার ছিল লন ভি ওয়ান বাই ভি টু, তাহলে আমরা এখানে লিখবো কি ই টু দি পাওয়ার ভি ওয়ান বাই ভি টু, এই যে লিখলাম ই টু দি পাওয়ার ভি ওয়ান বাই ভি টু। এখন এই যে টার্মটা আছে, হ্যাঁ, এই যে আমরা এটাকে আমরা কি সহগ বলবো না কি বাংলায় ভুলে গেছি, যে তাহলে এই যে একটা অংশ আছে, এই অংশটাকে আমরা এই ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এভাবে লিখতে পারি এই টার্মটাকে। তাহলে কারণ আমি চাই আসলে কি এই বেসটা এবং এই বেসটা সমান করতে, তাহলে এই যে যে টার্মটা আছে এই টার্মটাকে ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার এক্স, তাহলে দেখো এই যে গামা মাইনাস ওয়ান, এই টার্মটাকে আমি লিখলাম ই টু দি পাওয়ার এই যে এক্স, তারপরে এর পাওয়ার আবার এক্স, মানে এই যে অংশটা গামা মাইনাস ওয়ান। তাহলে এখন আমার লেফট সাইড রাইট সাইড দুইটারই কিন্তু বেস সমান হয়ে গেল, ই ই দুইটার বেস যদি সমান হয় তাহলে আমরা পাওয়ারগুলোকেও সমান বলতে পারি। তাহলে ওই একইভাবে যে লগ বা লন, যেখানে বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান বলতে পারি, অথবা যদি পাওয়ারগুলো সমান হয় তাহলে বেসগুলোকে সমান বলতে পারি। তাহলে আমার এখানে যেহেতু বেস দুইটা সমান আছে, ই দুইটারই বেস, তাহলে ই আর ই, তাহলে টি টু বাই টি ওয়ান সমান এই যে পুরো পাওয়ারটা, মানে ভি ওয়ান বাই ভি টু এর পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে টি টু বাই টি ওয়ান ইকুয়াল ভি ওয়ান বাই ভি টু গামা মাইনাস ওয়ান। এখন এখান থেকে এই যে টি টু বাই টি ওয়ান ভি ওয়ান বাই ভি টু, তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো টি টু, এই ভি টুটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, না পুরোটা এটাকে যদি সেপারেট করি, টি টু আর হলো ভি ওয়ান গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান তো এই ভি ওয়ানেরও পাওয়ার ভি টু এর পাওয়ার, তাহলে আমরা এভাবে লিখতে পারতাম। আর একটা লাইন যদি লিখতাম আমি, তাহলে টি টু বাই টি ওয়ান সমান ভি ওয়ান পাওয়ার গামা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ভি টু গামা মাইনাস ওয়ান, ভি টুর পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে এই যে টার্মটা টি টু ইন্টু ভি টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল, দেখো টি টু ইন্টু ভি টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল লেখা যায় কি এই টি ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি ওয়ান ইন্টু সরি ভি ওয়ান গামা মাইনাস ওয়ান, এক্স্যাক্টলি তাই লিখছি আমি এখানে। এখানে একটা লাইন লিখলে হয়তো বা তোমাদের সুবিধা হয়তো, আমার মনে হয় না এটা খুব কঠিন। তাহলে টি টু বাই টি ওয়ানটাকে, কারণ এই যে গামা মাইনাস ওয়ান এই পাওয়ারটা কিন্তু এই ভি ওয়ানেরও পাওয়ার ভি টু এর পাওয়ার, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এই টি টু ইন্টু এই ভি টু এর পাওয়ার যা আছে তাই থাকলো, আর ইকুয়াল টি ওয়ান ইন্টু ভি ওয়ান এর পাওয়ার, তাহলে টি টু ইন্টু ভি টু গামা মাইনাস ওয়ান ইকুয়াল টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান। তার মানে কি আমরা এভাবে লিখতে পারি এই যে টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল একটা কনস্ট্যান্ট। তাহলে এই হলো একটা ফর্ম যে আমাদের এই যে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ ওয়ার্ক ফর অ্যান আইডিয়াল গ্যাস, যে টি ভি গামা মাইনাস ওয়ান ইকুয়াল কনস্ট্যান্ট, উই অলসো ক্যান এলিমিনেট দ্য টেম্পারেচার টার্ম। তাহলে এই যে যে আমরা ফর্মটা পেলাম, এই ফর্ম থেকে আমরা টেম্পারেচার টার্মটাকেও ক্যান্সেল করে দিতে পারি। কিভাবে?
আইডিয়াল গ্যাসের ইকুয়েশন যা আছে আমাদের জানা আছে, উই অলসো ক্যান এলিমিনেট দ্য টেম্পারেচার টার্ম ফ্রম দ্য ইউজ অফ আইডিয়াল গ্যাস ল। T2 বাই T1 তাহলে ইকুয়াল কি লিখতে পারি, P2 V2 বাই P1 V1, কারণ আমরা জানি কি PV ইকুয়াল যে তোমার বয়েলস ল, চার্লস ল যে সূত্র আছে সেই সূত্রগুলো ইউজ করো, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে T2 বাই T1 কে আমরা P2 V2 বাই P1 V1 এভাবে লিখতে পারি। তাহলে এখন এই টার্মটা P2 V2 ইকুয়াল P2 V2 বাই P1 V1, তাহলে এই দুইটা টার্ম যদি সমান লিখি তাহলে P2 V2 বাই P1 V1, তাহলে V1 গামা মাইনাস 1 V2 গামা মাইনাস 1, এই যে এখানে এটা যেমন এখানে লিখে নেই তো এখানে লিখছি, তাহলে V1 এর পাওয়ার গামা মাইনাস 1 V2 এর পাওয়ার গামা মাইনাস 1, তাহলে V1 গামা মাইনাস 1 V2 গামা মাইনাস 1। তাহলে এই যে V2 এই টার্মটা আমরা কি করতে পারি, এটা আছে উপরে, তাহলে এখানে আসলে নিচে চলে আসবে, তাহলে নিচে চলে আসলে V2 এর টার্মটা দেখো এখানে আমি কি করেছি, তাহলে এই দেখো V2 এর পাওয়ার 1, কারণ এটার পাওয়ার 1 হিসেবে আছে, আবার এইখানে V1 এর পাওয়ার নিচে ছিল, তাহলে এইখানে আসলে V1 এর পাওয়ার পজিটিভ মানে 1 হবে, এই যে V1 এর পাওয়ার 1। তাহলে এখন V1 দুইটা বেজ, তাহলে পাওয়ারগুলো সাম আপ হয়ে যাবে, তার মানে কি V1 গামা মাইনাস 1 প্লাস 1, তাহলে আমরা পাবো কি থাকবে শুধু V1 গামা। ঠিক একইভাবে V2 গামা মাইনাস 1 প্লাস 1, তাহলে এখানে থাকবে মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেল, থাকতেছে V2 এর পাওয়ার গামা, তার মানে কি থাকছে V1 বাই V2 এর পাওয়ার গামা, অথবা P2 ইন্টু V2 গামা, এই দেখো P2 ইন্টু V2 গামা ইকুয়াল এই যে P1 ইন্টু V1 গামা, তাহলে P1 V1 গামা ইকুয়াল P2 V2 গামা और PV ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে এই হলো আমাদের যে PV এনার্জি অর ওয়ার্ক ডান ডিউ টু অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ অ্যান আইডিয়াল গ্যাস, যে কোনো একটা আইডিয়াল গ্যাসকে যদি আমরা বাইরের থেকে কোনো হিট না দিয়ে, দ্যাট মিন্স কোনো হিট বাইরের থেকে সাপ্লাই না করে কিছু পরিমাণ কাজ করতে দেই, তাহলে some energy will reduce and how much work will be performed, just PV gamma equal constant। কখনো কখনো আমাদের এই ফর্মটা ইউজ করতে হতে পারে, কখনো কখনো এই ফর্মটা ইউজ করতে হতে পারে, দ্যাট মিন্স এটা TV গামা মাইনাস 1 ইকুয়াল কনস্ট্যান্ট। যদি আমাদের টেম্পারেচার থাকে তাহলে টেম্পারেচার এই টার্মটা ইউজ করব, আর যদি টেম্পারেচার না থাকে তাহলে PV গামা ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে আইডিয়াল গ্যাস সমীকরণ সেখানে তোমরা পেয়েছো কি PV ইকুয়াল কনস্ট্যান্ট, তাই না, আর এখানে পেলাম কি PV গামা ইকুয়াল কনস্ট্যান্ট। তাহলে এখন দেখি আমরা কম্প্যারিজন বিটুইন আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। সো আইসোথার্মাল মানে যেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, সেক্ষেত্রে ভলিউম কম বেশি হতে পারবে, এবং আর মানে ইন্টারনাল এনার্জি যে আইসোথার্মাল শুধু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, আর অ্যাডিয়াবেটিক মানে সেখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হতে হবে না, এনার্জি বাইরের থেকে কোনো হিট সাপ্লাই করা হবে না, তাহলে সেক্ষেত্রে সেইটা। তাহলে বয়েলস ল ডিসক্রাইবস প্রেসার ভলিউম রিলেশন অফ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে বয়েলস ল থেকে তোমরা জানো যে PV ইকুয়াল কনস্ট্যান্ট, মানে P1 V1 ইকুয়াল P2 V2, এই ফর্মুলাটা তোমরা জানো। তাহলে সেক্ষেত্রে মানে কি, যদি কোনো একটা গ্যাসের প্রেসার ভলিউম ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ভিন্ন ভিন্ন অবস্থায় যদি তার আয়তন প্রেসার তাহলে সেটা ভিন্ন হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যদি একই গ্যাসের জন্য P1 V1 ইকুয়াল P2 V2 সমান P3 V3 সমান P4 V4 এরকম করে, তার মানে কি PV ইকুয়াল কনস্ট্যান্ট। ঠিক একইভাবে আমরা এখানে যখন অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের জন্য বলছি, তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে পেলাম কি PV গামা ইকুয়াল কনস্ট্যান্ট। দেখো এখানে এই যে একটা সিস্টেম, তাহলে যদি আইসোথার্মাল মানে যেখানে কোনো টেম্পারেচারের কোনো পরিবর্তন হবে না, তাহলে টেম্পারেচারের কোনো চেঞ্জ যদি না হয়, সেই ক্ষেত্রে তার মানে PV ইকুয়াল কনস্ট্যান্ট, মানে এই যে তার
আয়তন এবং চাপ এর মাল্টিপ্লাই। তোমার যতই চাপ কমাবা আয়তন তত বাড়বে। আবার উল্টোভাবে যদি বলি যে তার আয়তন যত কমাবা তার চাপ তত বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই হলো মানে তুমি চাও না যে ওইটার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে আইসোথার্মাল কন্ডিশন, যে তুমি যদি ভলিউম কম্প্রেস করতে চাও তাহলে সেক্ষেত্রে কি হবে, ভলিউম কম্প্রেস করলে মানে এই যে আমরা এদিক থেকে আইসোথার্মাল কন্ডিশনে যদি যাই তাহলে টেম্পারেচার যদি ফিক্স থাকবে সেক্ষেত্রে আমার কি করতে হবে, প্রেসারটা বেড়ে যাবে। প্রেসারটা যদি বেড়ে যায় তাহলেই কেবল তুমি ভলিউমটা কম্প্রেস করতে পারবা। অথবা যদি প্রেসার মানে ভলিউম ইনক্রিজ করো, তার মানে কি ভলিউম ইনক্রিজ করলা জায়গাটা বেড়ে গেল, তার মানে একই অ্যামাউন্ট অফ মলিকুল একটা নির্দিষ্ট মানে বেশি জায়গার মধ্যে থাকলে তার প্রেসারটা তখন কমে যাবে। তাই এই হলো যে আমাদের পিভি ওয়ার্ক বা কিভাবে গ্রাফিক্যালি চেঞ্জ হয়। আর অ্যাডিয়াবেটিক্যালি যদি আমরা বলি তাহলে পিভি গামা ইকুয়াল কনস্ট্যান্ট, এখানে গামার ভ্যালু অ্যাপ্রক্সিমেট 1.67। তার মানে কি এখন এইখানে দেখতে পাচ্ছি কি যে যদি অ্যাডিয়াবেটিক হয় তাহলে কিছু পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে। আমরা একটু আগে দেখলাম যে অ্যাডিয়াবেটিক যে আমরা বাইরের থেকে কোনো হিট আদান প্রদান করছি না, সেই ক্ষেত্রে কি হবে, কিছু পরিমাণ কাজ এই ভলিউম পরিবর্তনের কারণে কিছু পরিমাণ কাজ সংঘটিত হবে যা ইন্টারনাল এনার্জিটাকে কমিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে যদি তোমার মানে অ্যাডিয়াবেটিক্যালি বা মানে তার এই পরিমাণ কোনো পরিমাণ হিট বাইরের থেকে দেওয়া না হয় তাহলে ইন্টারনাল এনার্জি কিছু পরিমাণ কমে যাবে, যে কারণে তার ভলিউমটা র্যাপিডলি চেঞ্জ হবে। দেখো এই যে এইখানে যেমন এইখানে এই লাইনটা যতটা মানে খাড়া এইটা কিন্তু আর একটু বেশি খাড়া, যে তাহলে এইখানে দেখতে পাচ্ছ যে প্রেসারের পরিবর্তনটা র্যাপিড হচ্ছে। যে তুমি ভলিউম পরিবর্তন এখান থেকে এইখানে ভলিউম পরিবর্তন যা করছো অল্প ভলিউম চেঞ্জের কারণে এটার প্রেসারের চেঞ্জটা কিন্তু অনেক বেশি হচ্ছে, আর এটার জন্য প্রেসারের চেঞ্জটা কম হচ্ছে। কারণ এইখানে দেখো প্রেসারের চেঞ্জ এখান থেকে এতটুকু, তার মানে এই যদি আমরা স্কেল অনুযায়ী দেখি তাহলে এখান থেকে এতটুকু প্রেসারের চেঞ্জ। আর এই যে অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য সেক্ষেত্রে যে প্রেসারের চেঞ্জ অনেকটা বেশি হচ্ছে। দ্যাট মিনস দ্য চেঞ্জ ইন প্রেসার অফ দ্য অর দ্য কার্ভ দ্য showing the change in adiabatic process is little bit more steeper অথবা খাড়া compared to the isothermal process। তাহলে এই যে যে আমি এতক্ষণ গল্প বললাম এইটা এবং অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন অফ ওয়ার্ক অফ অ্যান আইডিয়াল গ্যাস এইটা অথবা এই যে কম্প্যারিজন, এই দুইটা তোমরা বুঝতে পেরেছো কিনা। আর আমি যে কথাগুলো বলেছি সেটাই কিন্তু এখানে আছে। গামা ফর অ্যান আইডিয়াল monoatomic gas is 1.67. The difference between two processes is in an isothermal process temperature of a system remains constant while in an adiabatic process temperature must change। কারণ কি, কারণ আমরা বলেছি যে এইখানে কিছু পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে টু চেঞ্জ দ্য ইন্টারনাল এনার্জি, মানে ইন্টারনাল এনার্জি পরিবর্তন হয়ে বা ইন্টারনাল এনার্জি কমে গিয়ে কিছু পরিমাণ কাজ সংঘটিত হচ্ছে ডিউ টু এক্সপ্যানশন অফ দ্য গ্যাস। তো সেই ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জি যদি কমে যায় তাহলে টেম্পারেচারে কি হবে, কমে যাবে ডেফিনেটলি। কারণ ইন্টারনাল এনার্জি কমে যাওয়া মানে হলো ডেফিনেটলি দ্য টেম্পারেচার উইল ফল। বাট আইসোথার্মাল প্রসেসের জন্য কিন্তু কোনো টেম্পারেচার ফল করে না। তাহলে টি কনস্ট্যান্ট, তাহলে এখানে টি এর কোনো পরিবর্তন হয় না। আর এখানে টিটা কিন্তু অবশ্যই পরিবর্তন হবে কারণ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলে ডেফিনেটলি the temperature will fall. Explanation: in an isothermal process heat is absorbed to make up for the work done by the gas in an expansion and the temperature remains unchanged। তাহলে যে আইসোথার্মাল প্রসেসে কি হয় যে টেম্পারেচারটা ফিক্স থাকবে
এবং সেটা যে in an isothermal process heat is absorbed to make up for the work done by the gas in an expansion and the temperature remain unchanged. On the other hand, adiabatic expansion takes place at the expense of internal energy which decreases the temperature fall and decreases and the temperature falls. তো সেক্ষেত্রে ইন্টারনাল এনার্জি যেহেতু কমে যায়, ইন্টারনাল এনার্জি কমে গেলে সেক্ষেত্রে টেম্পারেচারটা অবশ্যই ফল করবে। ফর দ্য সেম রিজন দ্য কার্ভ ফর দ্য অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ স্টিপার দেন দ্যাট ফর দ্য আইসোথার্মাল প্রসেস। তো আইসোথার্মাল প্রসেসের জন্য কার্ভটা যতটা স্টিপার, তার থেকে অ্যাডিয়াবেটিক প্রসেসের চেঞ্জের কার্ভটা পিভি চেঞ্জ কার্ভ এইটা কিন্তু মোর স্টিপার। তো এই হলো আমাদের আজকের ক্লাস। একটা ম্যাথমেটিক আছে নাকি? নো নো, আজকে আর অত দূরে যাব না। তাহলে এখন দেখো আর একটু, এটা শেষ, অনেক কিছু আছে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব ভাবছি। তাহলে